সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভেচ্ছা রইল সবার জন্য। রাঙ্গা সরকার ইউটিউব চ্যানেল ও ফেসবুক থেকে আপনাকে স্বাগত। এখন শুরু হতে যাচ্ছে ATM আশরাফুল ইসলাম সরকার রাঙ্গা রচিত ধারাবাহিক কথক নাটক স্মৃতি জাগানিয়া। রাঙ্গা সর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। গাড়ি থেকে নামলাম নওগাঁয়। ইতোপূর্বে আর কোনোদিন আসিনি এ শহরে, তাই সারা শহর আমার কাছে একদম অপরিচিত। ভাবলাম কোন দিকে যাওয়া যায়। বাড়ি থেকে রাগ করে বেরিয়েছি, ওই দিকে ফেরার আর কোনো প্রশ্নই আসে না। এদিকে পকেটে সব মিলিয়ে আর মাত্র 30টি টাকা আছে। পীরগঞ্জ থেকে বগুড়ার এবং সেখান থেকে নওগাঁ আসতে প্রায় 100 টাকার মতো খরচা হয়েছে। বেশ বিপদে পড়ে গেলাম। এখন কি করা যায়? এই চিন্তাটাই বেশ চাপটে ধরল আমাকে। বিশেষ করে আমার এই নিরুদ্দেশ যাত্রায় তো বটেই। কিছুক্ষণের মধ্যেই বিকেল গড়িয়ে নেমে আসবে সন্ধ্যার আবছা আধার। বিষয়টি ভাবছি আর অগোছালো অজানার সিদ্ধান্তে ভুগছি। অবশেষে সকল কিছু উড়িয়ে দিয়ে মনস্থির করলাম আর দেরি নয়, অযথা সময় অপচয় করা বুদ্ধিমানের কাজ হবে না। এর চেয়ে বরং সামনের দিকে এগিয়ে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। শহরের মূল রাস্তা ধরেই আমি হাঁটছি। উঁচু সরু পিচ করা কালো রাস্তা, মাঝে মাঝে চোখে পড়ল দুপাশের স্থাপনা। আমি হাঁটছি আর হাঁটছি, এদিক সেদিক দেখার কোনোই সময় নেই এখন। মাঝে মাঝে রাস্তার গাড়িগুলো যেন নিজ গরজেই আমার পাশ কাটিয়ে কায়দা করে পার হয়ে যাচ্ছে। আমার মাথায় শুধু একটা জিনিসই খেলা করছিল, কোন পথে এগিয়ে যাব, কোন পথে গেলে আমি একটু আশ্রয় পাবো, শুধু রাত্রিটা অন্তত কাটিয়ে দিতে পারবো। পরদিন সকালে উঠেই না হয় বাড়ির দিকে রওনা হওয়া যাবে। এখন কি এমন উপায় বের করা যায় তাহলে? অবশেষে কঠিন সিদ্ধান্তই নিলাম বটে। যাই, সামনের দিকেই এগুই, দেখি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। দুর্বল অসংকোচ চিত্তে অন্ধকারের গাঢ়তার সাথে এই পথ চলায় যখন আমার ঠোঁট মুখ শুকিয়ে একেবারে পাঁপড় ভাজার সমান, তখন কি যে এক মজার কাণ্ড ঘটে গেল তা আপনাদের বিশ্বাস করাতে পারবো না। এক আশ্চর্য ঘটনা। ধরে নেন আলাউদ্দিনের চেরাগের মতো প্রদীপে ঘষা দিতেই যেন দৈত্য এসে হাজির হলো আমার সকল চাওয়া পূরণের জন্য। কাহিনীর শুরুটাও হলো এখান থেকেই। আমি এদিক সেদিক না দেখে শুধু সামনের দিকে হাঁটছি। শহরের ল্যাম্পপোস্টে লাগানো বাতিগুলো সবে মাত্র তখন জ্বলে উঠল। শহরটা একটু আলোকিত হলেও আকাশটাকে আর মোটেও দেখা যাচ্ছে না। আমি মাথা নিচু করে যাচ্ছি আর যাচ্ছি। এমনি সময় কোন দিক থেকে যেন মেয়েলি কণ্ঠের এক মিষ্টি ডাক আমার কানে এলো। আমি অগ্রপথিক সেনাদলের মতো জোর কদমে হাঁটতেই লাগলাম, কিন্তু কিছু দূর যেতেই আবারও সেই ডাকটি বাতাসে ভেসে এলো। এই ভাইয়া! আমি দাঁড়িয়ে পড়লাম। সামনে পেছনে তাকাচ্ছি, কিন্তু কাউকে দেখা যায় না। শেষবারের মতো পেছনে তাকাতেই দেখি এক কিশোরী মেয়েটি এক ভদ্রলোকের হাত ধরে আমার দিকেই দৌড়াচ্ছে। পর্যন্ত স্থির হয়েই দাঁড়িয়ে রইলাম।
একদম কাছে এসে পড়ল সেই ভদ্রলোক এবং ওনার হাত ধরে থাকা মিষ্টি কিশোরী মেয়েটি। ভদ্রলোক হাঁপাতে হাঁপাতেই বললেন, তুমি কেমন ছেলে হে, এতটা হাঁপিয়ে দিলে আমায়, এবার চলো আমার সাথে। আমি নির্বাক হয়ে মাথা নিচু করে শুধুই দাঁড়িয়ে রইলাম। ইতোমধ্যেই বেশ কিছু লোকজন জড়ো হয়ে গেল। কি হয়েছে বলে অনেকেই অযথা চিৎকার শুরু করে দিল। কোনো এক পর্যায়ে ভদ্রলোক আমার হাত ছেড়ে দিয়ে তাদেরকে বোঝাতে ব্যস্ত হয়ে পড়লেন। আমার দিকে তার একটুও খেয়াল তখন নেই। আমি এতটুকু সময় নষ্ট না করে সুযোগ বুঝে আরও একবার দৌড় দিলাম। পেছন তাকাচ্ছি আর সামনের দিকে দৌড়াচ্ছি। আমি ওদের নাগালের বাহিরের জন্য যতই দৌড়াচ্ছি, ওরা আমার নাগাল পাওয়ার জন্য ততটাই প্রাণপণে আমার পিছু ছুটছে। কিন্তু যখন পেছন ফিরে দেখি ওরা আর এক হাত দূরে, আমার সমস্ত শক্তিই যেন হারিয়ে যাচ্ছে। আমি আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছি। থামো, কোথায় যাচ্ছ তুমি? এখনো আমাদের চিনতে পারছো না বোকা ছেলে? আমি মেয়েটার দিকে তাকিয়ে রইলাম, শুধু ফুসফুসের বাতাসে আওড়াচ্ছে, বিশ্বাস করো বোন, তোমরা যা ভাবছো আমি সেরকম নই। আমি ভালো বংশের ছেলে। আমার বাপ চাচারা সকলেই স্কুল শিক্ষক, তাদের আদর্শেই আমি মানুষ। আমি সবেমাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করেছি। আমি চোর ছ্যাচরা বা পকেটমার নই। আমি বাড়ি থেকে রাগ করে বেরিয়ে এসেছি মাত্র। এখন পর্যন্ত আমার গন্তব্য জানা নেই। বিশ্বাস করো, আমি তোমাদেরও কেউ নই। ভদ্রলোক আমার অবস্থা বুঝতে পারলেন। আমি যে লজ্জাবতী গাছের পাতার মতো ভয়ে কুঁকড়ে গেছি, অন্তত এটুকু তার দৃষ্টি এড়ায়নি। আমাকে ভরসা দিলেন। ফুটপাতের একটা খোলা চায়ের দোকানের বেঞ্চিতে পাশে বসিয়ে নরম সুরে বলতে লাগলেন, তুমি আশা না? তুমি বাসা চিনতে পারছিলে না কেন বাবা? এর আগেও তো একবার এসেছিলে, তবু মনে রাখতে পারো না? বেঞ্চির ডান পাশে বসা মিষ্টি মেয়েটি মুখ টিপে নির্লজ্জের মতো খানিকটা হেসে নিল। বাবা, আগে বাসায় নিয়ে গিয়ে হনাকে ফ্রেশ করে নেই, তারপর না হয়। ভাইয়া চলো তো এবার। শুরু হলো আমার দ্বিতীয় নিরুদ্দেশ যাত্রা। প্রায় মিনিট 10 হাঁটলাম। তারপর একটা বাড়ি, সাদা রঙের 3 তলা বিশিষ্ট, সাধারণ ধাঁচে নির্মিত, অসাধারণ গোছের একটা ফ্ল্যাট বাড়ি। সামনে খানিকটা ফাঁকা, সেখানে ফুলের বাগান সাজানো। সদর দরজার দুপাশে দুটো নারকেলের গাছ যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সে বাড়িটাতেই ঢুকে পড়লাম কচির হাত ধরে। বেলকুনি মোড়ানো ছোট্ট একটা উঠোন, যেখানে পা চালানোর জায়গাটা কোনো রকমেই আছে। একপাশে একটা কুল গাছ, কিছু মরিচের গাছ আর 2-3টে ক্যাপসিকামের গাছ যেন লাল সবুজের শোভাবর্ধন করেছে। কচির মা, দেখ কে এসেছে, কাকে নিয়ে এসেছি। ভদ্রলোক বেশ চিৎকার করে ডাকতে লাগলেন। আমরা 2য় তলায় উঠছি। 2-একটা ডাকেই দুহাতে চুল বাঁধতে বাঁধতে নেমে এলেন এক মধ্যবয়সী মহিলা। মনে হলো রান্নার কাজে ব্যস্ত ছিলেন। আমাকে দেখলেন অনেকক্ষণ ধরে, খুঁটিয়ে খুঁটিয়ে। তারপর বললেন, তুই আশা না, তাই বল। আয় আয় আয়, আপাতত রান্নাঘরের ভেতরেই আয়।
তুই তো আমাদের একেবারেই নিজের মানুষ। একটা ছোট্ট বসার টুল এগিয়ে দিয়ে মহিলা কথা চালিয়ে যেতে লাগলেন। তোর মা কেমন আছে? তোর আব্বু কোথায়? ঢাকায় নাকি ট্রান্সফার হয়ে বগুড়ায় এসেছে? ওনার তো ট্রান্সফার হওয়ার কথা শুনেছিলাম। একেবারেই অনেক প্রশ্ন। ভদ্রলোক অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে বললেন, উহো, ছেলেটা এত দূর জার্নি করে এসেছে, ওকে কি রান্নাঘরেই রাখবে নাকি? একটু ড্রয়িংয়ে নিয়ে যাবে। শুরু হলো বকবকানি। আরে তুমি বুঝবে কি? তোমার তো আর আপন রক্ত নয়, তোমার তো হলো শালিকা। নিজের বোন হলে তো দিনে 1000 বার খোঁজ নিতে। তাই তো বলি। একসময় আর কিছুই শোনা গেল না। আমরা ভেতরে গেলাম, একদম উপরতলায়। কোচিও সাথে আমার রুম দেখিয়ে দিল।